তুমি কি জানো একজন মানুষ কতটা সাহস দেখাতে পারে? একজন মানুষ কতটা ভালোবাসতে পারে তার দেশকে? আজ থেকে প্রায় 80 বছর আগে একজন বাঙালি যুবক দাঁড়িয়ে বলেছিলেন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গান্ধীজি যখন বলছিলেন অহিংসার কথা, তখন এই মানুষটি হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। যখন সবাই ব্রিটিশদের সামনে মাথা নত করেছিল, তখন এই সিংহপুরুষ গর্জন করে উঠেছিলেন, দিল্লি চলো। আজকের এই ভিডিওতে তুমি জানবে এক অসাধারণ মানুষের গল্প, যিনি প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র থেকে হয়ে উঠেছিলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক, যার নাম শুনলেই ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠত। আজকে শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, যিনি ছিলেন একজন বিদ্রোহী, একজন দেশপ্রেমিক, একজন কিংবদন্তি। 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্ম নিলেন এক শিশু, বাবা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। 14 ভাই বোনের মধ্যে নবম সন্তান। কে জানতো এই সাধারণ বাঙালি পরিবারের ছেলেটা একদিন গোটা ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানাবে। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন আলাদা। স্বামী বিবেকানন্দের লেখা পড়ে তার মনে জেগে উঠেছিল প্রশ্ন, আমি কি করছি আমার দেশের জন্য। স্কুলের পড়াশোনায় মেধাবী, কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন দর্শন শাস্ত্রে। কিন্তু তুমি জানো তখনকার ভারত কেমন ছিল? প্রতিটি রাস্তায় ব্রিটিশ সৈন্য, প্রতিটি অফিসে সাদা চামড়ার মানুষের দাপট, নিজের দেশে নিজেরাই পরবাসী, ভারতীয়দের সাথে কুকুরের মতো ব্যবহার। এই অপমান সহ্য করতে পারছিলেন না তরুণ সুভাষ। 1916 সাল প্রেসিডেন্সি কলেজে একটি ঘটনা ঘটল, যা পাল্টে দিল সুভাষের জীবন। অধ্যাপক EF ওটেন নামে এক ব্রিটিশ শিক্ষক ভারতীয় ছাত্রদের অপমান করতেন। একদিন সুভাষ তাকে প্রকাশ্যে প্রতিবাদ করলেন, ফলাফল কলেজ থেকে বহিষ্কার। কিন্তু তুমি কি মনে করো এতে তিনি দমে গেলেন? না, এই ঘটনা তাকে দেখিয়ে দিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতেই হবে। বাবার স্বপ্ন ছিল সুভাষ হবেন ICS অফিসার, সেকালের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি, ব্রিটিশ সরকারের উচ্চপদ, নিশ্চিত ভবিষ্যৎ। 1919 সালে সুভাষ ইংল্যান্ড গেলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, এবং 1920 সালে ICS পরীক্ষায় মেধাবী তালিকায় 4র্থ স্থান। কল্পনা করো, একজন ভারতীয় যুবক যে সব বাধা পেরিয়ে ব্রিটিশদের সবচেয়ে কঠিন পরীক্ষায় পাস করেছে। সামনে খোলা পড়ে আছে সোনালী ভবিষ্যৎ, ক্ষমতা, অর্থ, সম্মান, সবকিছু। কিন্তু তখন ভারতে কি হচ্ছিল জানো? জালিয়ানওয়ালাবাগে নির্বিচার গুলিতে মারা গেছে শত শত নিরীহ ভারতীয়। দেশ জুড়ে চলছে স্বাধীনতার সংগ্রাম। মহাত্মা গান্ধী ডাক দিয়েছেন অসহযোগ আন্দোলনের, এবং এই মুহূর্তে সুভাষচন্দ্র বসু নিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। 1921 সালে 23 এপ্রিল তিনি পাঠালেন পদত্যাগপত্র, ছেড়ে দিলেন ICS। তার এক চিঠিতে লেখা ছিল, আমি ব্রিটিশ সরকারের সেবা করতে পারি না যখন আমার দেশবাসী ব্রিটিশ শাসনের অত্যাচারে নিষ্পেষিত। তুমি কি পারতে এমন সিদ্ধান্ত নিতে, সবকিছু ত্যাগ করে শুধুমাত্র দেশের জন্য? এই ছিলেন নেতাজি, যিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশকে রেখেছিলেন বড় করে। ভারতে ফিরে সুভাষ যুক্ত হলেন কংগ্রেসে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন তার রাজনৈতিক গুরু। কলকাতার মেয়র নির্বাচিত হলেন সুভাষ। কিন্তু কংগ্রেসের ভেতরে তৈরি হয়েছিল দুটি ধারা। একদিকে মহাত্মা গান্ধী, যিনি বিশ্বাস করতেন অহিংসায়, শান্তিপূর্ণ প্রতিবাদে। তার মনে হতো ব্রিটিশদের সাথে আলোচনার মাধ্যমে স্বাধীনতা আসবে। অন্যদিকে সুভাষচন্দ্র বসু, যিনি বলতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। সুভাষ বিশ্বাস করতেন ব্রিটিশরা কখনো নিজে থেকে ভারত ছেড়ে যাবে না, তাদের জোর করে তাড়াতে হবে। 1938 সালে সুভাষ নির্বাচিত হলেন কংগ্রেসের সভাপতি। কিন্তু গান্ধীজি এবং তার সমর্থকরা খুশি ছিলেন না। 1939 সালে আবার প্রার্থী হলেন সুভাষ। এবার গান্ধীজি সমর্থন করলেন পট্টভি সীতারামাইয়াকে। কিন্তু তুমি জানো কি হলো? সুভাষ জিতে গেলেন। কংগ্রেসের সাধারণ কর্মীরা ভোট দিল সুভাষকে, কারণ তারা চেয়েছিল দ্রুত স্বাধীনতা, জোরদার আন্দোলন। কিন্তু গান্ধীজি এবং তার সমর্থকরা সুভাষকে কাজ করতে দিলেন না। একের পর এক বাধা, অপমান, চাপ। অবশেষে 1939 সালে সুভাষ পদত্যাগ করলেন কংগ্রেস থেকে, এবং তিনি বুঝলেন গান্ধীর পথে স্বাধীনতা আসবে না, চাই নতুন পথ, চাই নতুন লড়াই। 1940 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ব্রিটিশরা জানতো সুভাষ বিপজ্জনক, তাই তাকে বন্দি করে রাখলো কলকাতার এলিগ্যান রোডের বাড়িতে। কিন্তু সুভাষ তো বসে থাকার মানুষ নন। 1441 সালে 16 জানুয়ারি রাত প্রায় 11:30, সুভাষ পাঞ্জাবি পায়জামা পরে টুপি মাথায় দিয়ে পালিয়ে গেলেন নিজের বাড়ি থেকে। তুমি কল্পনা করো একবার সেই রাতের উত্তেজনা, ব্রিটিশ পুলিশের নজরদারি ফাঁকি দিয়ে পালানো। গাড়িতে, ট্রেনে, পায়ে হেঁটে সুভাষ পৌঁছে গেলেন আফগানিস্তান, সেখান থেকে সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে। কলকাতা থেকে বার্লিন প্রায় 7000 কিলোমিটারের যাত্রা, একা, ছদ্মবেশে, বিপদের ঝুঁকি নিয়ে। কেন? কারণ সুভাষ জানতেন ব্রিটিশের শত্রু আমার মিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আর জাপান লড়ছে ব্রিটিশদের বিরুদ্ধে। তাদের সাহায্য নিয়ে তিনি মুক্ত করলেন ভারতকে। বার্লিনে সুভাষ গঠন করলেন ফ্রি ইন্ডিয়া সেন্টার। জার্মানিতে বন্দী ভারতীয় সৈন্যদের সংগঠিত করলেন। রেডিও বার্লিন থেকে ভারতবাসীকে বার্তা পাঠাতে শুরু করলেন, এবং এই সময় তিনি পেলেন সেই উপাধি, নেতাজি। নেতা মানে লিডার নয়, নেতাজি মানে উই লাভ লিডার। 1943 সাল, সুভাষ বুঝলেন জার্মানির চেয়ে জাপান ভারতের কাছাকাছি। জাপান তখন মায়ানমার দখল করে নিয়েছে।
ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। সুভাষ করলেন আর এক অবিশ্বাস্য যাত্রা, সাবমেরিন করে জার্মানি থেকে জাপান। 3 মাসের সমুদ্র যাত্রা, সাবমারিনের ভেতরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। যে কোনো মুহূর্তে শত্রু আক্রমণ হতে পারে, কিন্তু নেতাজির চোখে ছিল শুধু এক স্বপ্ন, স্বাধীন ভারত। সিঙ্গাপুর পৌঁছে সুভাষ দেখলেন সেখানে আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ। রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং এটি গড়েছিলেন, কিন্তু এখন তাদের দরকার এক শক্তিশালী নেতা। 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরের টাউন হলে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গর্জে উঠলেন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তুম মুঝে খুন দো, मैं तुम्हें আজাদি दूंगा। সেদিন পুরো হল কেঁপে উঠেছিল। মানুষ চিৎকার করে বলেছিলেন, জয় হিন্দ। হ্যাঁ, জয় হিন্দ। এই স্লোগানটিও নেতাজিরই দেওয়া। নেতাজি হলেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। তিনি ঘোষণা করলেন আজাদ হিন্দ সরকার, স্বাধীন ভারতের অস্থায়ী সরকার। নিজেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, যুদ্ধমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। তুমি জানো কি অসাধারণ ছিল এই ফৌজ? এখানে ছিল ঝাঁসি রানী রেজিমেন্ট, মহিলা সৈন্যদের বাহিনী, ক্যাপ্টেন লক্ষ্মী সহগল, ডাক্তার লক্ষ্মী স্বামীনাথনের মতো বীর নারীরা অস্ত্র হাতে নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এক কাতারে, কারণ নেতাজির কাছে ছিল শুধু এক পরিচয়, ভারতীয়। 1944 সালের মার্চ আজাদ হিন্দ ফৌজ শুরু করলো ইস্ফল অভিযান। লক্ষ্য ব্রিটিশদের হাত থেকে মণিপুর মুক্ত করে ভারতের ভেতরে ঢুকে পড়া। নেতাজির ডাক, দিল্লি চলো। কল্পনা করো, জঙ্গল, পাহাড়, বৃষ্টি, কাদা পেরিয়ে হাজার হাজার সৈন্য এগিয়ে চলেছে। না আছে পর্যাপ্ত খাবার, না আছে ওষুধ, কিন্তু আছে বুক ভরা সাহস আর চোখে স্বপ্ন, স্বাধীন ভারত। আজাদ হিন্দ ফৌজ দখল করলো কোহিমা, ভারতীয় মাটিতে উড়ল পতাকা। প্রথমবারের মতো ভারতের কোনো অংশ হলো স্বাধীন। কিন্তু ব্রিটিশরা তো হাল ছাড়া পাত্র নয়। তারা পাঠালো বিশাল সেনাবাহিনী, আধুনিক অস্ত্র, বিমান থেকে বোমা। আর জাপানিরা ততদিনে দুর্বল হয়ে পড়েছে, তারা সাহায্য করতে পারছে না ঠিকমতো। বর্ষাকাল শুরু হলো, রসদ ফুরিয়ে গেল, অসুখে মারা যেতে লাগলো সৈন্যরা না খেতে পেয়ে। জঙ্গলের পাতা খেতে হচ্ছিল, কিন্তু তবু কি হার মানলো আজাদ হিন্দ ফৌজ? না, তারা লড়ল শেষ রক্তবিন্দু পর্যন্ত। অবশেষে 1945 সালের মে মাসে জাপান আত্মসমর্পণ করলো। আজাদ হিন্দ ফৌজকে পিছু হাঁটতে হলো। কিন্তু তুমি জানো, এই পরাজয় আসলে ছিল জয়। কারণ নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ প্রমাণ করে দিয়েছিল ভারতীয়রা লড়তে জানে, ভারতীয়রা স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারে। ব্রিটিশরা বুঝে গেল এই দেশকে আর শাসন করা সম্ভব নয়। 1945 সালে 18 আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমানবন্দরে নাকি একটি বিমান দুর্ঘটনা হলো। সরকারি বিবৃতি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন। কিন্তু তুমি কি এই কথা বিশ্বাস করো? আজও লাখো ভারতীয় মানে নাই মৃত্যুর খবর, কারণ কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বিমান দুর্ঘটনা কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। পরবর্তীতে অনেকে দাবি করেছে তারা নেতাজিকে দেখেছে সাধুর বেশে, সন্ন্যাসীর বেশে। ভারত সরকার 3টি তদন্ত কমিশন বসিয়েছিলেন, শাহনাজ কমিশন, খোসলা কমিশন, মুখার্জি কমিশন। কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার কোনো উত্তর মেলেনি। হয়তো নেতাজি সত্যিই সেদিন চলে গেছেন, হয়তো গোপনে বেঁচেছিলেন আরও কিছুদিন। কিন্তু তুমি জানো সত্যি কথা, নেতাজি আজও বেঁচে আছেন, তোমার মনে, আমার মনে, প্রতিটি ভারতীয়ের হৃদয়ে। যখনই কোনো যুবক দেশের জন্য কিছু করতে যায়, তখনই নেতাজি বেঁচে ওঠেন। যখনই কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই শোনা যায় সেই গর্জন, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তুমি হয়তো ভাবছো এসব তো অনেক পুরনো কথা, 1945 সালের ঘটনা, আজকের যুগে এর কী প্রাসঙ্গিকতা? কিন্তু আমি বলি, নেতাজির জীবন থেকে তুমি আজ অনেক কিছু শিখতে পারো। 1 নাম্বার, স্বপ্ন দেখতে শেখো, বড় স্বপ্ন। নেতাজি যখন বলেছিলেন দিল্লি চলো, তখন অনেকে হেসেছিল, কিন্তু তিনি থেমে যাননি। তুমি যখন বড় কিছু করতে চাইবে, মানুষ হাসবে, তুমি কি থেমে যাবে? 2 নম্বর, ত্যাগ স্বীকার করতে শেখো। আইসিস ছেড়ে দিয়েছিলেন, পরিবার ছেড়ে দিয়েছিলেন, আরাম আয়েস ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন বড় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হবে। 3 নম্বর, দৃঢ়তা তোমার সবচেয়ে বড় শক্তি। কংগ্রেস থেকে বের করে দেওয়া হলো, ব্রিটিশরা বন্দি করলো, কিন্তু তিনি দমলেন না। তুমি যখন জীবনে বাধা পাবে, তখন মনে করো নেতাজিকে। 4 নম্বর, নিজের পথ নিজে তৈরি করো। সবাই যখন গান্ধীর পথে চলেছে, তখন নেতাজি বেছে নিল আলাদা পথ। ভুল হোক বা ঠিক, কিন্তু সেটাই ছিল তার নিজের সিদ্ধান্ত। তুমিও ভিড়ের মধ্যে হারিয়ে যেও না, তোমার নিজস্ব পথ খুঁজে নাও। 5 নাম্বার, দেশপ্রেম মানে শুধু কথা নয়, কাজ। আজকাল সবাই সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের পোস্ট দেয়, কিন্তু আসলে কাজ কে করে? নেতাজি শুধু বলেননি, করেও দেখিয়েছেন। তুমিও তোমার দেশের জন্য, সমাজের জন্য কিছু করো, ছোট হলেও ক্ষতি নেই। যুদ্ধের পর ব্রিটিশরা আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের বন্দী করলো। তারপর শুরু হলো লালকেল্লায় বিচার। 1945 সালের নভেম্বর দিল্লির লালকেল্লায় বসল সামরিক আদালত। অভিযোগ, রাজদ্রোহ, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ। প্রথম 3 জন আসামি, শাহনওয়াজ খান মুসলিম, প্রেম কুমার সেহগাল হিন্দু,
গুরুবক্স সিং শিখ। ব্রিটিশরা ভেবেছিল এই বিচার দিয়ে তারা ভয় দেখাবে ভারতীয়দের, কিন্তু উল্টোটা হলো। সারা ভারতে শুরু হলো প্রতিবাদ। মানুষ রাস্তায় নেমে এলো, আইনে ত্রয়কে মুক্তি দাও স্লোগান উঠল সর্বত্র। কংগ্রেস, মুসলিম লীগ সবাই এক হয়ে গেল। জওহরলাল নেহরু নিজে হলেন এই তিনজনের আইনজীবী। ব্রিটিশরা বুঝে গেল এই দেশে আর থাকা সম্ভব নয়, এবং ঠিক 1.5 বছর পরে 1947 সালে 15ই আগস্ট ভারত হলো স্বাধীন। অনেক ইতিহাসবিদ বলেন নেতাজি এবং আজাদিন ফৌজি আসলে স্বাধীনতার আসল কারণ। গান্ধীজির অহিংসা আন্দোলন গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নেতাজির সশস্ত্র সংগ্রামী ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। আজ 2026 সালে দাঁড়িয়েও আমরা নেতাজিকে ভুলিনি। কলকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। দিল্লির ইন্ডিয়া গেটের পাশে দাঁড়িয়ে আছে নেতাজির বিশাল মূর্তি। প্রতি বছর 23শে জানুয়ারি তার জন্মদিনে গোটা দেশ শ্রদ্ধা জানায় এই মহান বিপ্লবীকে। কিন্তু তুমি জানো সবচেয়ে বড় কথা, নেতাজির আসল স্মৃতিস্তম্ভ কোনো মূর্তি বা ভবন নয়। তার আসল স্মৃতিস্তম্ভ হলো স্বাধীন ভারত। আজ তুমি যে স্বাধীনভাবে কথা বলতে পারছো, স্বপ্ন দেখতে পারছো, নিজের মতো করে বাঁচতে পারছো, এসবের পেছনে আছে নেতাজির মতো লাখো বিপ্লবীর ত্যাগ। তো বন্ধু, আজ তুমি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প শুনলে। একজন মানুষ যিনি আইসিএস ছেড়ে দিয়েছিলেন, যিনি পালিয়ে গিয়েছিলেন কলকাতা থেকে বার্লিন, যিনি সাবমেরিনে করে পৌঁছেছিলেন জাপানে, যিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যিনি বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? তুমি কি শুধু এই ভিডিও দেখে ভুলে যাবে, নাকি তুমি তোমার জীবনে কিছু একটা পরিবর্তন আনবে? হয়তো তুমি তোমার দেশের সৈন্য হবে না, হয়তো তুমি রাজনীতিবিদ হবে না, কিন্তু তুমি তোমার ক্ষেত্রে সেরা হতে পারো। তুমি সততার সাথে কাজ করতে পারো, তুমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে পারো, তুমি দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে পারো। মনে রাখবে, একটা ছোট প্রদীপ জ্বললে গোটা অন্ধকার দূর হয়ে যায়। তুমি হও সেই প্রদীপ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ছোট ভেবো না, তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো। আমানুল টক্স সাইনিং অফ।